কলকাতা টু দীঘার ভিডিও তোমরা প্রচুর বার দেখেছো, কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে এবারে দীঘাতে কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। আর টাইম হচ্ছে এখন 4:36 আর আমরা চলে এসেছি দ্বীপদার এখানে, মানে ডাকঘরে রয়েছি আমরা। বাইরে বৃষ্টিটা হচ্ছে, বুঝতে পারছো। সেকেন্ড ব্রিজে পৌঁছতে কিন্তু দিনের আলো বেশ ফুটে গেছে। ও পুরো উপর পর্যন্ত জল চলে আসছে। এখানেই তো দীঘার সমুদ্র হয়ে গেছে, দীঘায় যাওয়ার দরকারই নেই। আমাদের ড্রিম ট্রাভেল রাইডার্সের নতুন একটা টি শার্ট তৈরি করা হয়েছে। ড্রিম ট্রাভেল রাইডার দেখো লরিটা উল্টে আছে, বুঝতে পারছো। বাপ রে বাপ। 7:25 আর আমরা ফাইনালি কোলাঘাট ব্রিজ কিন্তু পৌঁছে গিয়েছি। তো আমাদের মোটামুটি টিফিন চলে এসেছে। টিফিনে আজকে রয়েছে যে বড় বড় সাইজের লুচিকে এখানে বলছে পরোটা, তো 2 পিস করে পরোটা আছে, এখানে স্যালাড আছে, কাসুন্দি টাইপের দিয়েছে, আর এখানে একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম। তো দীঘার গেটটা যখন তৈরি হচ্ছিল তখন থেকে কিন্তু আমি দীঘাতে আসছি। তো জাস্ট আমরা দীঘার গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম একটু ছবি তুলো বলে, আর এত জোর বৃষ্টি এসে গেছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে লম্বা হয়ে। আর আমাদের ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছ দীঘার গেট। গুড মর্নিং সকলকে। এখন টাইম হচ্ছে ভোর 3টে আর আজকে আমরা ফাইনালি বেরোতে চলেছি কলকাতা টু দীঘার উদ্দেশ্যে। তো শুধু দীঘা বলাটা ভুল হবে, দীঘাতে আমরা এর আগে বহুবার গেছি, কিন্তু এবারের দীঘাটা একটু অন্যরকম হবে। তার কারণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতেই আমরা মেনলি যাচ্ছি। তো এই রাইডটা আমি একা যাচ্ছি না, আমার সাথে ড্রিম ট্রাভেল রাইডার্সের একটা ছোট্ট গ্রুপ নিয়ে যাচ্ছি। আর দীঘাতে সকলকে নিয়ে খুব সুন্দরভাবে আমরা এনজয় করব এবং তোমাদের সামনে প্রতিটা মুহূর্ত কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো দীঘার জগন্নাথ মন্দিরের কী সিন রয়েছে এখন, কীভাবে তোমরা যাবে, সবথেকে কম খরচে কীভাবে ঘুরবে এবং কখন গেলে তোমরা বেশি ভিড়ভাড়টা পাবে না, তো সেই সমস্ত জিনিস কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে জাস্ট দেখতে থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকের জার্নিটা শুরু করা যাক। তো যারা এই রাইডটা জয়েন করতে পারোনি তাদেরকে বলবো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো নেক্সট রাইড বুকিং করার জন্য। তো নেক্সট রাইড কোথায় হবে না হবে সেটা কিন্তু আমি ইউটিউবে লাইভে এসে বলেই দিই। তোমাদের সকলকে নিয়ে আমরা বেরোবো আবারও কোনো নতুন ডেস্টিনেশন, আবারও কোনো নতুন জার্নির উদ্দেশ্যে। তো বেরোতে বেরোতে টাইম হয়ে গেছে আমাদের 3:37। আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ, আর আজকের ওয়েদার আপডেটও রয়েছে মোটামুটি যে বৃষ্টি হবে। তো একটা ফুললি মনসুন রাইড হতে চলেছে, একটা খুবই অ্যাডভেঞ্চার রাইড হবে আমাদের। তো এই ট্রিপটাই যারা যারা জয়েন করছে তাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজও কিন্তু রয়েছে। মাকে একটু দর্শন করে নিই আমরা। জয় তারা, জয় তারা মা, মা গো চলো। তো অঙ্কন কিন্তু অলরেডি বজবজে পৌঁছে গিয়েছে, আর বজবজের পেট্রোল পাম্পেই দাঁড়াবে বলেছিল অঙ্কন। আমার বেরোতে একটু লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে রাইডিং প্যান্ট আমি ফার্স্ট টাইম পরছিলাম। আর প্রথমবার রাইডিং প্যান্ট পরার সময় যে অসুবিধাটা হয় তোমরা হয়তো অনেকেই জানো যারা প্রথমবার রাইডিং প্যান্ট পরেছো। তো সেই সমস্যাটাই হচ্ছিল আমার সাথে, একটু আনকমফোর্টেবল মতো লাগছিল। তো অনেক কষ্টের পর রাইডিং প্যান্টটাকে আমি মোটামুটি অ্যাডজাস্ট করেছি এবং বেরিয়ে পড়েছি আমাদের আরও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো কলকাতা টু দীঘার ভিডিও তোমরা প্রচুর বার দেখেছো, কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে এবারে দীঘাতে কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আর জগন্নাথ মন্দিরের যে ভাইবস আমরা পাচ্ছিলাম সেই ভাইবসটাকে এনজয় করতেই কিন্তু আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আমরা এতদিন পর্যন্ত পুরীতে যেতাম জগন্নাথ মন্দির দর্শন করার জন্য, এবারে আমাদের ঘরের কাছে দীঘাতেও কিন্তু সেই সেম ভাইবস কিন্তু পেতে চলেছি। তো ড্রিম ট্রাভেল রাইডার্সের 3.0 রাইড কিন্তু শুরু হলো আজকে। তো আজকের রাইডে আমরা টোটাল 9 জন মেম্বার কিন্তু যাব দীঘার উদ্দেশ্যে। এই রাইডটা শুরু করার আগের দিন পর্যন্ত আমি এতটাই চাপে ছিলাম না, কালকে রাত্রিবেলা আমি 10টা সাড়ে 10টা নাগাদ লাগেজ গোছাতে বসি এবং লাগেজ গোছাতে গোছাতে প্রায় আমার 12টা বেজে যায়। তারপরে তো রাত্রিবেলা এটা ভুলে যাচ্ছি, ওটা ভুলে যাচ্ছি, এটা নিতে হবে, ওইটা নিতে হবে, এই করে করে কিন্তু আমাদের প্রায় 2টো আড়াইটা বেজে গিয়েছে। আর সবেমাত্র একটু শুয়েছি আর অঙ্কন ফোন করছে আমাকে। হ্যাঁ ও সেকেন্ড ব্রিজ চলে যাবে প্রায় আধ ঘন্টা পরে, তো লেট কেন? আর বলে নিস একটু লেট হয়ে গেল। আমরা এখান থেকে ফিউল আপটা করে নিই, কত টাকা তেল যায় দেখা যাক। কোন দিকে? A few moments later. আমাদের ফিউল আপ করানো কমপ্লিট, 961 টাকা তেল গিয়েছে।
বৃষ্টি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আরে বাবা, রাইডের শুরুতে যদি এরকম বৃষ্টি হয় না তাহলে আর কিছু বলার নেই। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরানোর পর জাস্ট একটুখানি আমরা আগে এসেছি, এসেই দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তো এদিকে দেখলে তোমরা বুঝতে পারবে। তো বাইক রাইডে এটা সব থেকে বড় সমস্যা যে বৃষ্টি এলে কিন্তু কিছু করার থাকে না আমাদের। তো আমাদের কিন্তু অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, আর এখানে আমাদের রেনকোট পরছি, আর আমার ক্যামেরা ট্যামেরাগুলো সব ব্যাগেতে নিয়ে নেবো। তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট দেখা হবে সেকেন্ড ব্রিজে গিয়ে, যদি বৃষ্টি থামে তো। 2000 years later. তো টাইম হচ্ছে এখন 4:36, আর আমরা চলে এসেছি দীপদার এখানে, মানে ডাকঘরে রয়েছি আমরা। দীপদা রয়েছে এখানে, দীপদা এসে গেছে, দীপদার ছেলেও এসে গেছে, চুলিয়া রাইডে তোমরা দেখেছো, আর অঙ্কন তো রয়েছে এই সাইডে। আর আমরা ঠিক ডাকঘর মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। তো দীপদা প্রতিবার যখনই যায় এখান থেকেই আমার সাথে মিট করে, তাই তো। আর বাইরে বৃষ্টিটা হচ্ছে বুঝতে পারছো, তো বৃষ্টি একটু কমলে আমরা সেকেন্ড ব্রিজের উদ্দেশ্যে বেরোবো। তো টাইম হচ্ছে এখন 5:25, আর আমরা ফাইনালি সবে মাত্র এসে সেকেন্ড ব্রিজে পৌঁছেছি। আর সেকেন্ড ব্রিজে পৌঁছতে কিন্তু দিনের আলো বেশ ফুটে গেছে, বুঝতে পারছো। তো চারিদিকে দিনের আলো, এরম টাইমে কিন্তু ফার্স্ট টাইম আমি সেকেন্ড ব্রিজ জাস্ট ক্রস করছি। যতবারই আমি এর আগে গিয়েছি তো অন্ধকার থাকাকালীন কিন্তু সেকেন্ড ব্রিজকে আমরা ক্রস করে নিয়েছি। আমাদের সাথে যারা যাচ্ছে সকল রাইডার কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তো এক একে নামগুলো জেনে নেবো। বলো নাম বলো। প্রসেনজিৎ কুলে, আর বাড়ি রানিয়া। তার দীপদার ছেলেগুলো সবাই জানো, আর দীপদাকেও চেনো। তো দীপদা তোর নামটা বলে দাও। আমার নাম দীপ মাইতি, আমি পাটানগর থেকে আসছি। আর দার নামটা কি? হ্যাঁ আসিফ দা। আপনার বাড়ি? বৌবারাক। হ্যাঁ, ওর নামটা? সৌরভ কুণ্ডু। বাড়ি? দমদম। হ্যাঁ, দমদম। তার নামটা? সুভাষিস দা। বাড়ি শিয়ালদা। আর এখানে তো সব দেখতে পাচ্ছ, বাবিদা রয়েছে, অঙ্কন রয়েছে। তো চলো আর খুব বেশিক্ষণ টাইম আমরা নষ্ট করবো না, কারণ আমাদের টাইম কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। তো চলো এগুলো যাক, আগেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। চলো। তো আমাদের সাথে কি গাড়ি যাচ্ছে সেটা আমি দেখাবার টাইম পেলাম না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি। তার কারণ হচ্ছে সামনে আবারও মেঘ করছে, কখন বলতে কখন আবারও কিন্তু বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি এলে আমাদের রাইডটা আরও স্লো কিন্তু হয়ে যাবে। তো আমরা কিন্তু এখান থেকে টোটাল 9 জনের একটা টিম যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, এবং দীঘাতে কিন্তু আমরা ফুল মজা নিতে চলেছি আজকে। আর এখান থেকে সাঁতরাগাছি স্টেশনটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। এর আগে আমি যতবারই ক্রস করেছি তখন অন্ধকার থাকে, তো দিনের আলোতেই প্রথমবার আমি সাঁতরাগাছি স্টেশনটাকে দেখছি, তাও আবার সাঁতরাগাছি ব্রিজের উপর থেকে। তার মতো বৃষ্টি হয়েছে, লরির চাকায় জল আর কাদা উড়ে উড়ে পুরো ভাইজার বলো ক্যামেরা বলো পুরো সব ছিটকে কাদা করে দিচ্ছে। তো চেষ্টা করছিলাম যে লরি থেকে একটু দূরত্ব বজায় রাখতে, কিন্তু দূরত্ব বজায় রাখার জায়গায় নেই, পুরো গায়ে সব ঠেকে যাচ্ছে। আরে বাবা, হাইওয়ের সিন দেখো ভাই, হাইওয়ে তো জাস্ট বন্যা হয়ে গেছে এখন। ও পুরো উপর পর্যন্ত জল চলে আসছে। এখানেই তো দীঘার সমুদ্র হয়ে গেছে, দীঘায় যাওয়ার দরকারই নেই, এখানেই গামছা পরে নেমে পড়লেই হবে। কলকাতার দীঘা, বাপরে বাপ। চলো টাইম হয়ে গেছে এখন 5:37, আর দীঘার ডিস্টেন্স বাকি আছে এখান থেকে 169 কিলোমিটার। ওকে, আমরা NH-12কে কিন্তু ছেড়ে দিলাম, সোজা চলে যাচ্ছে NH-12, আর আমরা ঠিক বাম দিকে নিয়ে নিলাম। দীঘা এবং পুরী যেতে গেলে কিন্তু এই বাম দিকের রাস্তাটা নিতে হবে। ফাইনালি আমরা NH-16-এ উঠতে পেরেছি, আর NH-16-এ ওঠা মাত্রই কিন্তু রাস্তা একটু ফাঁকা হয়ে রয়েছে, যার জন্য আমরা মোটামুটি একটা ভালো স্পিড মেনটেন করে যেতে পারছি। একটু আগে পর্যন্ত লরির চাপ এতটাই ছিল যে গাড়ি আমাদের 30-35-এর বেশি উঠছিলই না। তো এবারে কিন্তু আমরা NH-16কে কন্টিনিউ করতে থাকবো। পৌঁছে গেছি আমরা আজকে ডেটের ফার্স্ট টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। ওকে, তো এখানে সামনে দাঁড়িয়ে একটু চাটা সবাইকে খেতে হবে। বৃষ্টির মধ্যে আমরা রাইড করে এসেছি, একটু চা খেলে কিন্তু বেশ মন্দ লাগে না। তো বেশ বড় একটা গ্রুপ নিয়ে কিন্তু আমরা বেরিয়েছি। প্রথমে ভাবছিলাম যে 8-9 জনের গ্রুপ খুব একটা বড় হবে না হয়তো, কিন্তু এখন মনে হচ্ছে এই গ্রুপটাও বেশ বড়ই রয়েছে। তো সব কিছু কিন্তু টাইম টু টাইম আমাদের দিতে হবে, কারণ ড্রিম ট্রাভেল রাইডার 3.0 রাইড হচ্ছে ভাই। চলো এখানে চাটা খাওয়া হবে।
তো টাইম হচ্ছে এখন পাক্কা 6টা, আর আমাদের কিন্তু টি ব্রেক চলছে এখন, সামনে চা চলে এসেছে, আর এখানে চাটা খাওয়া হবে একটু, তারপরে এখানে আরও কিছু কাজ রয়েছে, সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, কিন্তু আমরা এখান থেকে বেরোবো। আমাদের চা বিস্কিট খাওয়া কিন্তু কমপ্লিট। এখানে এবারে ফর্ম ফিল আপ করার কাজ চলছে। একটা দাদা ফর্ম আনতে মানে ফিল আপ করে আনতে ভুলে গিয়েছিল, তো ফর্ম টর্ম ফিল আপ করা চলছে। এখানে মোটামুটি আমরা আরও 10-15 মিনিট টাইম লাগবে, কারণ ফর্ম টর্ম ফিল আপ করবো, তারপরে কিন্তু আমরা রাইডটা বাদবাকিটা কন্টিনিউ করব। তো যে প্যাকেজ আমরা করেছি তার মধ্যে কিন্তু সমস্ত খাওয়া দাওয়া, চা থেকে শুরু করে অলরেডি রাত্রিরের ডিনার পর্যন্ত কিন্তু আমরা এর মধ্যেই প্রোভাইড করব। এখন আমরা রয়েছি ঠিক ধুলাগড় টোল প্লাজাটা পেরিয়ে একটা ক্যাফের সামনে, চাটা খাওয়া হলো, তারপরে এবার সুমনদা একটা সারপ্রাইজ রেখেছে সবার জন্য। তো এই হচ্ছে আমাদের গ্রুপ লাইন আপ, এপিক মুভমেন্ট রয়েছে আজকের, সেটা আমরা রিভিল করব। তো যেমনটা আমি প্রমিস করেছিলাম যে এই রাইড থেকে মানে এর পরবর্তী যে সমস্ত আমাদের গ্রুপ রাইড হতে চলেছে তাতে কিন্তু সবার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আমি ঘোষণা করেছিলাম। আমাদের ড্রিম ট্রাভেল রাইডার্সের নতুন একটা টি শার্ট তৈরি করা হয়েছে, যেটা আমি একে একে সবাইকেই দেবো, এবং কীরকম কী ডিজাইন আপ করেছি না করেছি সেটা সমস্ত সবাই পড়বে। তো পড়ার পরে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো প্রথমে দিচ্ছি দীপদার ছেলেকে। তো ভাই এবার খোলো, খুলে পড়ো, এবার খুলে পড়ে নাও সবাই। খুলে পড়ে নেবো সবাই একবার। তো এই হচ্ছে মোটামুটি সকলকে আমাদের টি শার্ট দেওয়া কমপ্লিট। এবার সবাই টি শার্টটা পরে দেখবে কিরম হয়েছে, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে গিফটটা কেমন হয়েছে। আমি অলরেডি কিন্তু সেম টি শার্ট পরে রয়েছি। তো এখানে ড্রিম ট্রাভেলের একটা লোগো রয়েছে, আর এই ঠিক এই সাইডটা এখানে জ্যাকেট পরে যেগুলো দেখানো যাচ্ছে না, তো দাদারা পরলে বুঝতে পারবে। অবশ্যই। তো একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ দেওয়া রয়েছে, যেটা খুবই সুন্দর দেখতে লাগছে। পিছনে একটা ড্রিম ট্রাভেল রাইডার্সের একটা সুন্দর লোগো দেওয়া রয়েছে। তো এই আর সত্যি কথা বলতে মানে এই এপিক মুভমেন্টের জন্যই ছিলাম, মানে সকাল থেকে অপেক্ষা করেছিলাম। সবাই টি শার্টগুলো পরছে, আর টি শার্টগুলো পরার পরে কিন্তু দেখাবো যে কেমন লাগছে সবাইকে। দাদা অলরেডি টি শার্ট পরে নিয়েছে, তো টি শার্টটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ড্রিম ট্রাভেল রাইডার্সের একটা ছোট্ট লোগো দেওয়া রয়েছে, এখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ দেওয়া রয়েছে, বাম দিকে দেওয়া রয়েছে উই আর ড্রিম ট্রাভেল রাইডার্স। আর ব্যাক সাইডে যদি দেখাই তো সেম লোগো কিন্তু একটু বড়ো সাইজের দেওয়া রয়েছে। তো এই টি শার্টটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এই টি শার্টটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপের সাথে জয়েন করতে হবে, এবং আমাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে হবে। তো তোমাদের সকলকে কিন্তু এই সমস্ত টি শার্টগুলো আমি গিফট করবো প্রতিটা রাইডে। কাকু কেমন লাগছে বলুন টি শার্টটা? ভালোই লাগছে, থ্যাংক ইউ সুমনদা, একদম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গিফট দেওয়ার জন্য। একদম। তো সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু বুঝতেই পারছো অনেক কিছু কারণে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু ফাইনালি অনেক চেষ্টার পর তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এই জিনিসটা আজকে সাকসেস পেয়েছি, বা সবাইকে এই সমস্ত ছোটো ছোটো গিফট দিতে পেরেছি। আর ভাবিদাও দেখো টি শার্ট পরেছে, ভাবিদা কেমন লাগছে? একদম। এটা হচ্ছে আমার পুরোনো ড্রিম ট্রাভেলের ছিল, এটা ড্রিম ট্রাভেল ইউটিউব বলে, এটা আমার অনেক পুরনো, মানে যখন আমার সাবস্ক্রাইবার ছিল প্রায় 700-800 তখন আমি এই টি শার্টটা বানিয়েছিলাম। এখন তো নতুন এসে গেছে। তো টাইম হচ্ছে 6:33, আর আমরা এখান থেকে বেরোচ্ছি এবারে। আমাদের এখানে বেশ কিছুক্ষণ টাইম কিন্তু লেগে গেছে, তো কিছু করার নেই, এই সমস্ত জিনিসগুলো কিন্তু করতে হবে, মানে ফর্ম টর্ম কালেক্ট কিন্তু আগে করতে হবে, তারপরে রাইড তো হতেই থাকবে। সবাই একই রকমের টি শার্ট পরে যখন যায় না, এর একটা রাইডের আলাদাই মজা আছে। এই জিনিসটা করতে পেরে সত্যি আমি মন থেকে খুবই খুশি হচ্ছি আজকে, যে সবাই কিন্তু ড্রিম ট্রাভেল রাইডার্সের একই টি শার্ট পরে আমরা যাচ্ছি, আর পুরো দীঘাতে কিন্তু আমরা এই একই টি শার্ট পরে একদম ফুল টুস এনজয় করব। সবথেকে বড় কথা, এই যে টি শার্টটা রয়েছে, এই টি শার্টটা কিন্তু নর্মাল কোনো জার্সি কাপড়ের টি শার্ট নয়, এটা হচ্ছে ড্রাই ফিট কাপড়ের টি শার্ট রয়েছে, যেটা কিন্তু না ঘাম হবে না গরম হবে। তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমি এই টি শার্টটা বানিয়েছি। নেক্সট কোনো ট্রিপে তোমরা জয়েন করলে তোমরাও কিন্তু এইরকম টি শার্ট অবশ্যই গিফট পাবে আমার তরফ থেকে। এই দিকে চলে আসো। তো রানীহাটি থেকে 1 কিলোমিটার আগে আছি আমরা, আর এখানে কিসের জাম পড়েছে আমি বুঝতে পারছি না। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা জামের মধ্যে ফেঁসে রয়েছি, তো আস্তে আস্তে আমরা কাটিয়ে জাস্ট বেরোবার চেষ্টা করছি। ওরে বাবা, বিশাল জাম লেগে গেছে ভাই, বিশাল জাম। প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে আমরা এই জাম কিন্তু কাটিয়ে জাস্ট যাচ্ছি।
আরও আগে কতটা পর্যন্ত জাম রয়েছে তা আমি বুঝতেই পারছি না। এমনিতেই আমরা লেট হয়ে গেছি বৃষ্টির কারণে, তার উপরে আবার জাম লেগে রয়েছে মেন হাইওয়েতে। এটা ভাবা যায়? বলে না যখনই তাড়াহুড়ো থাকে তখনই বেশি দেরি হয়, এটাই তার একটা জলজ্যান্ত উদাহরণ। তো এখানে লরি উল্টে গেছে, যার জন্য কিন্তু এই বিশাল জামটা পড়েছে। লরিটা উল্টেছে কীভাবে তোমার জাস্ট দেখাচ্ছি একবার। এখানে দেখতে পাচ্ছ ক্রেন ট্রেন সব দাঁড়িয়ে রয়েছে, আর এই দেখো লরিটা উল্টে আছে, বুঝতে পারছো? বাপ রে বাপ। তো রাস্তার মধ্যখানে কন্টেনারটা উল্টে গিয়ে আমাদের পাকা 1 ঘন্টা কিন্তু লেট। চলো রাস্তায় বেরোলে এইসব জিনিসগুলো থাকবে, এইসব জিনিসগুলোকে মেনটেন করেই কিন্তু আমাদেরকে রাইড করতে হবে। গ্রুপ রাইডে এটাই হচ্ছে নিয়ম, যে একজন যাবে সামনে তাকে যেন সকলে ফলো করে। সে যখন আসতে করবে সবাই আসতে হয়ে যায়, সে যখন একটু স্পিড টানবে তো সবাই যেন স্পিডে টানে। তো NH16 রাস্তার ভিউ কিন্তু একদম আলটিমেট ভাই, আলটিমেট। ভোরের টাইমে বৃষ্টি হয়ে গেছে, তো রাস্তা হালকা হালকা ভিজে ভিজে রয়েছে, আর মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে, যার জন্য কিন্তু ও রাইড করতে কোনো রকম সমস্যা আমাদের হবে না। প্রচণ্ড গরমের ভয়টা কিন্তু সব থেকে বেশি আমি পাচ্ছিলাম, সেই কারণে দীঘাতে কিন্তু যে হোটেল বুক করা আছে আমাদের, সেটা কিন্তু 2খানা রুম রয়েছে আমাদের, তো 2টো রুমই কিন্তু এসি নেওয়া রয়েছে। তো বৃষ্টিটা হয়ে একদিকে ভালো হয়েছে যে যেতে কিন্তু আমাদের সেরকম একটা কষ্ট হবে না। তো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়া। টাইম হচ্ছে 7টা 3। তো আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি খেয়া পার করে যদি উলুবেড়িয়া আসতে হয় তো আমাদের বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। প্রচুর রাস্তায় গাড়ি চালিয়েছি, কিন্তু NH16টাকে বরাবর আমার এতটা দারুণ লাগে। সব থেকে ভালো লাগে এই কারণেই যে রাস্তার কন্ডিশান একদম A1 পাবে তোমরা, আর কোনো রকম জাম জুম তো একদমই নেই সকাল সকালের টাইম। তো যার জন্য একটা খুব ভালো স্পিড মেনটেন করে আমরা যেতে পারছি। তো এখনও পর্যন্ত আমাদের বাড়ি থেকে আমরা 67 কিলোমিটার কিন্তু কমপ্লিট করে ফেলেছি। টাইম হচ্ছে 7টা 25, আর আমরা ফাইনালি কোলাঘাট ব্রিজ কিন্তু পৌঁছে গিয়েছি। তো এত সুন্দর স্পিড মেনটেন করে এসেছি আমরা, যার কারণে কিন্তু এত তাড়াতাড়ি আমরা কোলাঘাট ব্রিজে পৌঁছাতে পেরেছি। সত্যি কথা বলতে গেলে কোলাঘাট ব্রিজটাকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এর আগেবার যখন আমি ট্রেনে করে গিয়েছিলাম দীঘাতে, তো ঠিক ওই ব্রিজটা দিয়ে গিয়েছিলাম, আর এখন ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি বলে এই দিকের ব্রিজটাই দাঁড়িয়ে রয়েছি। বলছি এখন আমরা কোলাঘাট ব্রিজে, আর সকল কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে, সব যা যাবতীয় মানে রেনকোট সব খুলছে। আর একটা সুন্দর দৃশ্য দেখায় তোমাদের এইখান থেকে, এই দেখো আমাদের ঠিক সামনে থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। ওয়াও! তো এই দৃশ্যটা সচরাচর কিন্তু দেখা যায় না, খুব ভাগ্য ভালো থাকলে তবেই কিন্তু এই সিনটা দেখা যায়। তো এবারে রাইডটা জাস্ট মজা এসে যাচ্ছে ভাই। এখনো পর্যন্ত জার্নি কিন্তু আমাদের খুব স্মুথভাবে হচ্ছে। তো কেমন নিজের সঙ্গে তো বললাম, তো একদম মেন কথা হচ্ছে যে সবাই মিলে যে এতগুলো গাড়ি এত সুন্দর কোঅর্ডিনেশনে চালানো হচ্ছে, একদম একদম সব থেকে বড় কথা, perfect সবাই একদম লাইন আপ করে যাচ্ছে, একটা ভালো Perfect স্পিড হচ্ছে। মেনটেন করতে পারছি আমরা, এটা সব থেকে ভালো জিনিস। আর সবাই এখানে মোটামুটি দাঁড়িয়ে আছে, দীপদা দাঁড়িয়েছে। দীপদা কিছু বলার আছে তোমার? রাইড আমাদের জমে উঠেছে একদম আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ। দারুণ, শুধু একটু জাম পেয়েছিলাম, জামটা ক্রস করে চলে আসতে আমাদের রাইড পুরো জমে উঠেছে। একদম। দাদা কিছু বক্তব্য? খুব ভালো অভিজ্ঞতা, খুব সুন্দর মানে বাইক রাইড, আমরা সবাই মিলে আনন্দ করছি, খুব ভালোই চলছে। দীঘাতে গিয়ে আমরা আরো বেশি আনন্দ করবো, আরো ভালো হবে। একদম। তোমার কিছু বক্তব্য আছে? কি বলবো, খুব সুন্দর রাইড হচ্ছে, হ্যাঁ, আর কিছু? আর খুব ভালো মেনটেন করা। অনেকদিন পরে তোমাকে পেয়েছি, তার জন্য এবার হাত মিলিয়ে নাও। দাদা আমার সাথে প্রায় বলে যাবো, তোমার সাথে যাবো, কিন্তু বৌদি ছাড়বে না, শুধুমাত্র বৌদিকে এই ভিডিওটা অবশ্যই দেখাবে। তো বৌদিকে ম্যানেজ করে ফাইনালি আসতে পেরেছে দাদা। আর তাহলে সব খবর কেমন চলছে বলো? একদম ঝাকাস। একদম ঝাকাস। বাবিদা রয়েছে এখানে, দীপদা সামনে রয়েছে, আর তার সামনে এরকম সুন্দর একটা কোলাঘাটের ভিউ। এদিকে রাস্তা তো এরকম রয়েছে। সব থেকে মেন জিনিস যেটা প্রবলেম হচ্ছে, আমার এর ভিতরে কিন্তু আমার জল অলরেডি ঢুকে গেছে। তো এই সমস্যাটা ছাড়া আর কোনো রকম সমস্যা নেই। আর আমরা মোটামুটি খুব সুন্দরভাবে যাচ্ছি। আমার এক্সপিরিয়েন্সটা অঙ্কনও নিল না, ঠিক আছে? তো আমার বলো, এক্সপিরিয়েন্স আমি বলো। বলে রাখি, পুরো চুম্বার রাস্তা এখানে। সব থেকে বড় কথা হচ্ছে ভোরবেলা পুরো কেজরে দিয়েছে জিনিসটা। তারপরে কিন্তু এই যে রাস্তা, এই যে ভিউ, ভাই অমায়িক। আর সব থেকে বড় কথা টি শার্ট পাওয়ার পর একদম। তো কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে থাকলে বড় বড় যখন গাড়ি যায়
তখন কিন্তু এই ব্রিজটা বেশ অনেকটাই দোলে। তো প্রথমবার যারা আসবে এখানে দাঁড়ালে কিন্তু বেশ ভয় ভয়ই লাগবে। নিচ দিয়ে যাচ্ছে গঙ্গা নদী, উপরেই কোলাঘাটে সেই সুন্দর ব্রিজ। বাম দিকে নিয়ে নেবো যেটা যাচ্ছে হলদিয়ার দিকে, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। তো আমরা এই লেফট সাইড নিয়ে নিলাম, মানে হলদিয়া দীঘা সমস্ত কিন্তু এই সাইডেই পড়বে। আর পুরী যেতে গেলে কিন্তু তোমাদের সোজা যেতে হবে। চলো, এরপর থেকে কিন্তু সিনিক বিউটি একটা আলটিমেট হতে চলেছে ভাই, আলটিমেট। কারণ এই রুটে আমি বহুবার এসেছি, আর এই রুটের যে ভিউ আছে না, জাস্ট অসাধারণ অসাধারণ। চারিদিকে এবারে গ্রিনারি অনেকটাই বেড়ে যাবে, আর তার সাথে সাথে এরকম সুন্দর রাস্তা কিন্তু থাকবেই থাকবে। তো নন্দকুমার পথ থেকে কিন্তু একটু আমাদের স্পিডটা ড্রপ হবে, কারণ একই রোডে গাড়ি যাবে এবং আসবে, তো সেক্ষেত্রে একটু সমস্যা বাড়বে এবং পুলিশের চেকিংও থাকে ওই রুটটাতে। তো চেষ্টা করবো আমরা নন্দকুমার পর্যন্ত একটা ভালো স্পিড মেনটেন করে যাওয়ার। প্রায় 8টা বাজতে যাই, আর আমরা এখন শিবতলা সবেমাত্র ক্রস করছি। আর রাস্তার জাস্ট ভিউটা দেখো, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে একটু পর থেকে কিন্তু দু সাইডে গ্রিনারি অনেকটাই বেড়ে যাবে, আর রোড কন্ডিশন এরকম সুন্দর থাকবে। তো সেম জিনিসটা কিন্তু পাচ্ছি আমরা। আর সব থেকে ভালো জিনিস যে রাস্তায় সেরকম একটা গাড়ি ঘোড়ার চাপও নেই। তো খুব সুন্দরভাবে আমরা জার্নি করছি এখনো পর্যন্ত, সবাই একদম লাইন দিয়ে চলেছে। আর আমাদের ঠিক বাম সাইডে এবারে বড় বড় মাছের ভেড়ি কিন্তু দেখতে পাবে তোমরা, বেশ বড় বড় মাছের ভেড়ি। মানে একটা ভেড়িকে ক্রস করতে প্রায় 10 থেকে 12 মিনিট আমাদের বাইকে টাইম লাগছে। তাহলে ভাবতে পারছো যে কতটা বড় ভেড়ি হতে পারে। তো এর আগের বছর আমি ট্রেনে করে জার্নি করেছিলাম দীঘার উদ্দেশ্যে পুরো ফ্যামিলিকে নিয়ে। তো এই সমস্ত ভেড়িগুলোকে দেখতে দেখতে যাচ্ছিলাম, তার একটা আলাদা মজা ছিল। তো যারা বাইক রাইড করো না, ট্রেনে করে দীঘা যেতে চাও, তো সব থেকে কম খরচে দীঘা কীভাবে তোমরা পৌঁছতে পারবে সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে। তো একটু প্লেলিস্টটা চেক করে নিও এবং ওই ভিডিওগুলো দেখো, তো তোমরা সব থেকে কম বাজেটে কিন্তু দীঘাকে ঘুরে দেখতে পারবে। আজকের ডেটের সেকেন্ড টোল প্লাজা কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। ওকে, কলকাতা থেকে দীঘা যাওয়ার সময় কটা টোল প্লাজা পড়ে সেটাও কিন্তু গুনতে চলেছি। তো অলরেডি কিন্তু 2টো টোল প্লাজা পেয়েছি সেকেন্ড ব্রিজকে বাদ দিয়ে। আর যদি সেকেন্ড ব্রিজকে ধরা যায় তাহলে কিন্তু 3খানা টোল প্লাজা আমরা ক্রস করলাম। গ্রুপের লাইন আপটা জাস্ট দেখো, এইখান থেকে শুরু করে লাইন আপ সেই সামনে পর্যন্ত যাচ্ছে, দেখাও যাচ্ছে না যে সামনে খেয়ে যাচ্ছে। তো যদিও বাপিদাকে আমি সামনে লিড করতে দিয়েছি, অঙ্কনকে সবার পিছনে থাকতে বলেছি। অঙ্কন দেখো 2 নম্বরে ঘুরু করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। টাইম হয়ে গেছে 8টা 14, আর হলদিয়ার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে মাত্র 27 কিলোমিটার। আর অঙ্কন খেলা দেখাচ্ছে। নন্দকুমা পৌঁছে গেছি। তো এই হচ্ছে নন্দকুমা মেন মোড়। এখান থেকে আমরা জাস্ট এইভাবে ঘুরে এই সাইডে বেরিয়ে যাব। চলো, সিগন্যাল রয়েছে। আর এবার কিন্তু বেশ গরমও লাগছে, প্রচণ্ড রোদ রয়েছে। আর মাত্র 87 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে দীঘা। তো বাঙালির সেকেন্ড হোম বলতে পারো দীঘা। তো সেই দীঘা কিন্তু আর মাত্র 87 কিলোমিটার দূর। নন্দকুমা পার করা থেকে দীঘা পর্যন্ত এইরকমই কিন্তু রাস্তা থাকবে, একই রাস্তায় গাড়ি যাবে এবং একই রাস্তায় গাড়ি আসবে। প্লাস এখানে স্পিডোমিটারের একটা ব্যাপার রয়েছে, মানে বনে জঙ্গলে পুলিশ মামারা সব দাঁড়িয়ে থাকে স্পিড চেক করার জন্য। তো আমরা বেশি স্পিডে কিন্তু যেতে পারবো না এখানে। তো চেষ্টা করবো 60-র মধ্যেই গাড়িকে রাখার, কারণ শুধু এখানে কেস কিন্তু দিতেই থাকে, হামেশাই কেস দেবে এখানে পুলিশে। তো তোমরা যারা এইসব রুটে বাইকে নিয়ে আসছো, তো আমি একটাই রিকোয়েস্ট করবো যে নন্দকুমার পথ থেকে তোমরা 60-এর মধ্যে কিন্তু গাড়ি চালিও। আর আমরা একটু টিফিন দোকান খুঁজছি যাতে সকলকে টিফিনটা করাতে পারি। তো টাইম হচ্ছে এখন 8টা 40, আর আজকের টিফিনটা আমরা এখান থেকে সারবো। এই হচ্ছে আজকের মোটামুটি টিফিনের ডেস্টিনেশান। তো এখানে টিফিনে রয়েছে লুচি রয়েছে, পরোটা রয়েছে, ডিম টোস্ট রয়েছে। তো কে কী খাবে আমার জানা নেই, তো সকলকে একে একে জিজ্ঞাসা করবো এবং যে যা খাবে তাকে সেটা প্রোভাইড করবো আমরা। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই ভোর 3টে থেকে কিন্তু আমরা রাইড করে আসছি। আর 3টে থেকে বেরিয়ে কিন্তু কোনো কাজের কাজ হয়নি এখনও পর্যন্ত। আমরা যদি বৃষ্টিটা না পেতাম আর জামটা না পেতাম, তো দীঘার অনেক কাছে কিন্তু পৌঁছাতে পারতাম। কি তাই তো? তাই তো নাকি? আমরা অনেক টাইম আমাদের লস গেছে একদম। তো এখানে সব বাইকগুলো এরকম দাঁড়িয়ে রয়েছে একদম সামনেই, বাপিদা এখানে বসে রয়েছে, আর সব এখানে টিফিনের প্রস্তুতি চলছে। টিফিন চলে এসেছে। টিফিনে আজকে রয়েছে এই যে বড় বড় সাইজের লুচিকে এখানে বলছে পরোটা। তো 2 পিস করে পরোটা আছে, এখানে স্যালাড আছে, কাসুন্দি টাইপের দিয়েছে, আর এখানে একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম। তো টেস্ট করে বলো কেমন লাগছে। তো প্রথমজিৎদা টেস্ট করছে এখন, নাও ট্রাই করো।
ওইভাবে রিভিউ দিলে হবে? এদিকে তাকাতে হতো কমসে কম। কেমন লাগছে? ভালো করেছে। তো এই হচ্ছে পরোটা, যেটা আগে দেখালাম, 2 পিস করে বড় বড় লুচি রয়েছে, পরোটা বলছে ছোলে ভাটুরা। এখানে কাসুন্দি দিয়েছে, স্যালাড আছে, আর এখানে আলুর দম আছে। তো চলো এটাকে একটু ট্রাই করে দেখা যাক কেমন টেস্ট করেছে। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। আর প্রথম তো খাচ্ছি অলরেডি, বললো যে খুব ভালো হয়েছে। দেখা যাক। এটা কি আছে লুচি? দারুণ করে দারুণ। সাথে এরকম সুন্দর স্যালাড রয়েছে, দারুণ করে। তোদের আগে আমরা এটা ফটাফট খেয়ে নিই। A few moments later. টাইম হচ্ছে এখন 9:16 আর আমরা টিফিন ফিফিন কমপ্লিট করে এই সবে মাত্র বেরোচ্ছি। তো যেতে টাইম লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 59 মিনিট। ওকে, তো 11:30টার মধ্যে কিন্তু আমরা দীঘা এন্টার করতে পারি অ্যাজ এ গুগল ম্যাপ। আর সকালবেলা জাস্ট এই টিফিন করে জমে গেছে, জাস্ট জমে গেছে। দীঘা রাইডটা স্মুথ জার্নি হচ্ছে, খাওয়া দাওয়া তার সাথে চলছে। তো তোমরা যদি আমার সাথে এরকম রাইডে জয়েন করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো। চলে এসেছি আরও একটা ব্রিজের উপরে। এই ব্রিজটার কী নাম আমার ঠিক জানা নেই। আর দূর থেকে ওই ট্রেন যাওয়ার লাইন কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে নদীর টানটা দেখো। তো এইটা থেকে তোমরা আন্দাজ করতে পারবে যে দীঘার সমুদ্রের কি কন্ডিশান রয়েছে এখন। সেরা ঢেউ কিন্তু পাবো আমরা এবারের দীঘাতে। আর মেঘলা ওয়েদার থাকবে, তো স্নান করতে জাস্ট জমে যাবে। তো আমি তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দীঘাতে পৌঁছানোর। আর পৌঁছে আমরা সবার প্রথমে কিন্তু চলে যাব সমুদ্র স্নানের জন্য। তার আগে অবশ্যই খাওয়া দাওয়াটা করে নিতে হবে, কারণ ঠিকঠাক টাইমে খাবার দাবারটা প্রোভাইড করা সেটা কিন্তু আমাদেরই দায়িত্ব। তো ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপে 3.0 রাইড চলছে আমাদের কলকাতা টু দীঘার উদ্দেশ্যে। সবাইকেই আমি সাবধান করে দিচ্ছি বাস থেকে দূরে থাকতে। যতই আমরা দীঘার দিকে এগোচ্ছি, আকাশে মেঘ কিন্তু বেড়েই চলেছে। জানি না দীঘাতে এখন বৃষ্টি হচ্ছে কি না, তবে এই যা মেঘ দেখতে পাচ্ছি, দীঘাতে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স অনেকটাই বেশি। দেখো এখান থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে মাত্র 72 কিলোমিটার। তো আমরা যেভাবে স্পিড মেনটেন করে আসছিলাম, সেই স্পিডে যদি আমরা যেতে পারতাম, তো এখনও পর্যন্ত আমরা অনেক আগে পৌঁছে যেতে পারতাম। তো এখন কিন্তু দীঘাতে প্রচণ্ড চাপ রয়েছে, প্রচণ্ড চাপ। দীঘার জগন্নাথ মন্দিরের একটা আলাদাই ক্রেজ চলছে। আমি হোটেল বুক করতে বসেছিলাম, না হলো 3 থেকে 4 দিন কন্টিনিউ সমস্ত হোটেলকে ফোন করে 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 করে, তবে এই হোটেলটা 4 নম্বর দিনে গিয়ে আমি বুক করতে পেরেছি। তো যেই হোটেলের সাথে কথা হয় সেই হোটেলেই ফুল, সেই হোটেলেই ফুল। তো যাও একটা দুটো রুম ফাঁকা রয়েছে, তাও এমন রেট বলছে যে আমাদের বাজেটের বাইরে। যেহেতু আমাদের সকলকে নিয়ে একটা বাজেটের মধ্যে চলতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা বাজেটের মধ্যে সুন্দর হোটেলটা পাওয়া খুবই চ্যালেঞ্জিং ব্যাপার এই মুহূর্তে দীঘাতে। এবারে যে হোটেলটা পেয়েছি, হোটেলের লোকেশনটা তো খুব সুন্দর। লোকেশনটা হচ্ছে ঠিক মেরিনা অ্যাকোয়ারিয়ামের একদম সামনে। তো ওখান থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে পায়ে হাঁটা 5 থেকে 6 মিনিট, সমুদ্রের ডিস্টেন্স মাত্র 1 থেকে 2 মিনিট, এরকমই হওয়ার কথা। তো চলো আমরা আগে তাড়াতাড়ি দীঘার হোটেলে ঢোকার চেষ্টা করছি, কারণ দুপুরের স্নানটা কিন্তু দীঘার সমুদ্রে আজকে বেশ চুটিয়ে আনন্দ করব আমরা। ও এদিকে জাস্ট ভিউ দেখো, ঝাউবন রয়েছে এইদিকে, তার সাথে উপরে পুরো কালো মেঘ। একটা আলাদাই লাগছে ভাই, আলাদাই। তো এরকম সুন্দর রাস্তা কিন্তু পাচ্ছি আমরা, কিন্তু একটা স্পিডে যে যাব, সেই স্পিডে যেতে পারছি না। যদি আমরা স্পিডে যেতে পারতাম না, মানে কি বলবো, আর কোনো কথা হতো না। শুধুমাত্র এই পুলিশের ঝামেলাটার জন্যই আমরা এতটা স্পিড ড্রপ করে দিতে হলো। দীঘা যাওয়ার পথে এই যে টার্নিংটা রয়েছে, এই টার্নিংটা কিন্তু আমার দারুণ লাগে। প্রতিবার আমি এই জায়গাটা দেখাই তোমাদেরকে, জাস্ট এইভাবে ঘুরে ঘুরে একদম চলে যাচ্ছে, দারুণ দারুণ। আর এর উপর থেকে কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে একটা পার্কটা কি এটা রয়েছে আমার ঠিক জানা নেই, ইকো ন্যাচারাল হাব লেখা রয়েছে। আর এই ব্রিজের উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা সিন দেখা যায়। এই দেখো, এটা সরু খাড়ি মতন চলে যাচ্ছে, আর জঙ্গল, এদিকে তো নিম গাছের জঙ্গল রয়েছে বেশ বড় একটা। আর এখান থেকে রাস্তার ধারে ধারে ডাব ফাব কিন্তু প্রচুর বিক্রি হয়, প্রচুর। আকাশে বেশ মেঘ রয়েছে, আর এক ফোঁটা বৃষ্টিও কিন্তু পড়া শুরু হয়ে গেছে। তো এত কাছাকাছি এসে যদি আবার বৃষ্টি পাই, তো আবার দাঁড়িয়ে রেনকোট টেনকোট পরা একটা ভীষণ চাপের ব্যাপার। আমরা ভেবেছিলাম যে দীঘা পর্যন্ত হয়তো আর বৃষ্টি হবে না, আমরা হোটেলে কমসে কম ঢুকতে পারবো, কিন্তু বৃষ্টি অলরেডি পড়ছে ভাই। বৃষ্টি কিন্তু জোরে চলে এসেছে, সেখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। যেই আমরাও দাঁড়িয়ে পড়েছি অমনি বৃষ্টিও থেমে গেছে, আর সূর্যি মামার দেখাও পেয়ে গেছি। সেই কারণে আর রেনকোট ফেনকোট পরলাম না। এই দেখো পুলিশের ঝামেলা বলছিলাম, এখান থেকে কিন্তু পুলিশের ঝামেলা চালু হলো।
সব কটা গাড়িকে দাঁড় করিয়েছে, শুধুমাত্র পয়সা খাওয়ার ধান্দা, আর অন্য কিচ্ছু ব্যাপার না। তো এরপর থেকে কিন্তু 3-4 জায়গাতে এরকম চেকিং থাকবে। গুড়ি গুড়ি পড়ছিল, আর এখানে কিন্তু রাস্তা পুরো ভিজে আছে, মানে বেশ ভালো রকম কিন্তু বৃষ্টি হয়ে গেছে এইদিকে। তো একদিকে ভালো যে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা এন্টার করেছি। এই দেখো বাসগুলোর অবস্থা দেখে না খালি। আয় চলাই ভাই, গায়ে উঠে পড় একদম। তাহলে কি করবে তার কোনো ঠিক নেই। আরে বাবা সামনে অটোই দেখো, কাজু বাদাম ভর্তি। ও এই অটোটাকে হাইজ্যাক করে নিতে হবে। কাজু বাদামের প্রতি কিন্তু আমার ভীষণ লোভ রয়েছে, আর এত কাজু বাদাম একসাথে নিয়ে যাচ্ছে। টাইম হচ্ছে এখন 10:26, আর আমরা কাঁথি পৌঁছে গেছি। আর আমাদের ঠিক বাম দিকে কাঁথি বাস স্ট্যান্ড রয়েছে, আর এটাকে ছেড়ে আমরা এখন বেরোবো। এখনকার যদি ওয়েদার আপডেট বলা যায়, একটা গুমোট ভাব হয়ে রয়েছে, আর ঘাম কিন্তু প্রচণ্ড হচ্ছে, পুরো ঘেমে চান করে যাচ্ছি। গাড়ি চলছে তাও এত গরম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। ও বৃষ্টি হচ্ছে নামে, গরমটা আরও বেড়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে। ভিউ দেখো, দু সাইডে এরকম আকাশবাণী গাছ রয়েছে, মধ্যিখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। শুধু গাড়িগুলো একটু ভদ্রভাবে চালালে খুবই খুশি হতাম। এই রুটেতে দেখতে পাচ্ছি এত অভদ্রতার সাথে গাড়ি চলছে না, মানে যেদিকে ফাঁকা পাচ্ছে ডান দিক বাম দিক, বিশেষ করে এই বাসগুলো, ওরে বাপরে বাপ, মানে কিছু বলার নেই। আর এইদিকে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। রাস্তায় আস্তে আস্তে আমরা 2 জায়গাতে বৃষ্টি পেলাম, আর এইদিকে পুরো শুকনো খটখট করছে একদম। তো এই পুরো সিরিজটার সাথে জুড়ে থেকো। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে সবার প্রথমে ভিডিও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। যতই আমরা দীঘার দিকে এগোচ্ছি রাস্তা যেন সরু হয়েই চলেছে ভাই। একটু আগে পর্যন্ত যতটা চড়া রাস্তা ছিল তার থেকেও সরু হয়ে গেছে এখন। কি হচ্ছে কে জানে। দীঘাতে এত টুরিস্ট আসে, রাস্তাটা একটু চওড়া করে দিলেই ঝামেলা মিটে যায়। এই সরু রাস্তার জন্য কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট হয়। ওয়াও, দীঘা থেকে 7-8 কিলোমিটার আগে একটা মন্দির পড়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে এই মন্দিরটাকেও। তো টাইম হচ্ছে 11:21, আর আমরা ফাইনালি দীঘার গেট কিন্তু দেখতে পেয়ে গেছি। আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এখানে 2-5 মিনিট দাঁড়াবার ইচ্ছা ছিল, কিন্তু কি করবো কে জানে, একটু দাঁড়িয়েই যাই, তারপর যা হবে দেখা যাবে। এই দীঘার গেটের এখানে ছবি না তুললে যেন ঠিক হয় না। দীঘার গেটটা যখন তৈরি হচ্ছিল তখন থেকে কিন্তু আমি দীঘাতে আসছি। তখন তো বাইক নিয়ে আসিনি, তখন আমরা এসেছিলাম স্করপিও নিয়ে। আর এখন তো নিজের বাইক নিয়ে কতবার যে দীঘায় এসেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা এখন রয়েছি দীঘার গেটের সামনে। আমাদের পিছনে ঠিক দেখতে পাচ্ছ দীঘার গেটটা। এই গেটটাকে যতবারই দেখি না মন ভরে না ভাই, সিরিয়াসলি বলছি। একটা দুর্দান্ত একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে। আর এই রাস্তার মধ্যে এত গাড়ি ঘোড়ার চাপ না, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানে খুব দুষ্কর ব্যাপার। তো এই হচ্ছে মোটামুটি দীঘার গেটের ভিউ। এখানে আমরা 2-একটা ছবি তুলবো, তুলে আর আমাদের হোটেলের জন্য বেরিয়ে যাবো। তো কেমন এক্সপিরিয়েন্স কিরম বলো, কেমন রাইড হচ্ছে? দীঘার গেট সামনেই, আর সামনেই সমুদ্র, আর এই বৃষ্টির মধ্যে সমুদ্রে স্নান করতে যাবো আমরা। তো ব্লগটা একদমই মিস করো না। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না। এবং পরবর্তী পার্টগুলো কিন্তু একটা অসাধারণ হতে চলেছে। এই দেখো বলতে বলতে জোরেই বৃষ্টি কিন্তু এসে গেছে। তো জাস্ট আমরা দীঘার গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম একটু ছবি তুলবো বলে, আর এত জোর বৃষ্টি এসে গেছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে লম্বা হয়ে। আর আমাদের ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছ দীঘার গেট। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হয়তো 5 মিনিটও হবে না। যদি 5 মিনিটও বৃষ্টিটা থামে তো আমরা কিন্তু বেরিয়ে যেতে পারবো। তো টাইম হচ্ছে 11:36, আর আমরা দীঘার গেটকে ছেড়ে দিয়ে বেরোচ্ছি এখান থেকে। একটু একটু করে বৃষ্টি আসছে, যার জন্য কিন্তু বিচ্ছিরি একটা প্যাচে ব্যাপার হচ্ছে। বৃষ্টি হবি জোরে কন্টিনিউ হতে থাক, কোনো চাপ নেই, কিন্তু এই হচ্ছে থেমে যাচ্ছে, এতে কিন্তু বেশি কষ্ট। তো ওল্ড দীঘাকে আমরা মোটামুটি বাইপাস করে আপাতত আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এই সোজা পুরো ওল্ড দীঘা চলে যাচ্ছে। চলো, ওল্ড দীঘাটা হচ্ছে এই সাইডে। যদি আমরা ওল্ড দীঘা দিয়ে আসতাম তাহলে এই রোড দিয়ে আসতে হতো। তো এখানেই আমাদের কোথাও হোটেলটা রয়েছে, অবকাশ গেস্ট হাউস। 2000 years later. তো টাইম হচ্ছে এখন 12:08, আর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের রুমেতে। আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের আজকের রুম। তো এখানে এসি রয়েছে, 2টো বেড রয়েছে, এখানে 3 জন শুতে হবে। আর ওইদিকেও একটা বেড রয়েছে যেখানে 3 জন শোয়া হবে। আর আমাদের ঠিক এইদিকে হচ্ছে ওয়াশরুমটা।
তো এরকম হচ্ছে ওয়াশরুমের সিন। তো দীঘাতে এই সময় হোটেলের ক্রেজ কিন্তু প্রচণ্ড প্রচণ্ড, এমনকি আমি এই রুমটা অনলাইনে বুকিং করে এসেছি। তো আমাকে এখানে আসতে বলছে যেই রেটে আমি বুকিং করি তার ডবল দিতে হবে। আমি বলি কেন, আমার তো বুকিং আইডি ফাইডি সব রয়েছে, প্লাস আমাকে বুকিংয়ের স্লিপও রয়েছে। আমার যেই দুটো রুম নেওয়ার কথা সেই দুটোই আমার দিন, আমি কোনো এক্সট্রা পে করতে পারবো না। বলতে অনেকক্ষণ তর্কাতর্কির পরে বললো ঠিক আছে, বলে দিয়েছে আর কি। তো যাই হোক, অঙ্কন রুম কিন্তু ফাটাফাটি ভাই, সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্ট লাইট থেকে শুরু করে রুমের কোয়ালিটিও খুব ভালো। একদম সবথেকে বড় কথা হচ্ছে লোকেশনটা সবথেকে ভালো, সবথেকে ভালো একদম রুমের বাইরে, হ্যাঁ। বাইরের সামনেই বিচ রয়েছে, মানে রুম থেকে বেরোবো আমরা সামনে ডান beach। ডান পাশেই মার্কেট রয়েছে, একদম যা উল্টো খুশি দিকে কেনো, উল্টো দিকেই খাবার দাবার দোকান রয়েছে। একদম যা খুশি খাও দাও, এনজয় করো। তো আমাদের এখানে একটা রুম ছিল, আরও একটা রুম রয়েছে আমাদের, যেটা হচ্ছে ঠিক এই সাইডটাতে। তো এখানে এরকম আরও একটা রুম রয়েছে আমাদের, বড় বেড দেওয়া রয়েছে, এখানে তিনজন আরামসে শুয়ে করতে পারবে। আর বাদ বাকি তো আমরা ওদিকে থাকছি। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে ইন করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।